ইতিহাসে না এমন কিছু মানুষ আসেন যারা একটা গোটা যুগকেই যেন নিজের নামে লিখে নেন। নেপোলিয়ন বোনাপার্ট ঠিক তেমনই একজন। ফরাসি বিপ্লবের সেই উত্তাল সময়, সেই আগুন থেকে উঠে আসা এক শাসকের গল্প, তার সেই অবিশ্বাস্য উত্থান আর তার চেয়েও নাটকীয় পতনের কথাই আজ আমরা বলবো। নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয় জানেন? কারণ তার জন্ম কিন্তু কোর্সিকার এক সাদা মাটা পরিবারে, কিন্তু তার মেধা আর স্বপ্নগুলো ছিল অসাধারণ। আর তিনি এলেনও এমন একটা সময়ে যখন গোটা ফ্রান্স বিশৃঙ্খলা আর সংকটে হাবুডুবু খাচ্ছে, আর ঠিক সেই সুযোগটাই তিনি কাজে লাগালেন। তার নিজের মুখেই শোনা যাক, আমি বিপ্লব। ভাবা যায়, মাত্র ৩টা শব্দ, কিন্তু এর মধ্যে কি প্রচণ্ড আত্মবিশ্বাস, কি দম্ভ! এটা থেকে পরিষ্কার বোঝা যায় তিনি নিজেকে কি ভাবতেন। তিনি শুধু বিপ্লবের স্রোতে ভেসে আসেননি, বরং তিনিই যেন ঠিক করে দিচ্ছিলেন বিপ্লবের স্রোত কোন দিকে বইবে। কিন্তু প্রশ্ন হল, কর্সিকার এক সাধারণ পরিবারের ছেলে, একজন তরুণ অফিসার, কিভাবে ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাধর মানুষ হয়ে উঠলেন? চলুন তার সেই যাত্রার প্রথম ধাপটা একটু কাছ থেকে দেখি। মানে, তার মিলিটারি জিনিয়াসের কোনো তুলনাই হয় না। বিশেষ করে ইতালির যুদ্ধগুলোতে তার নতুন নতুন রণকৌশল দেখে সবাই রীতিমতো অবাক। আর এই যে একের পর এক জয়, এটাই তাকে ফ্রান্সে একেবারে হিরো বানিয়ে দিল। বলা যায়, ক্ষমতার দরজাটা তার জন্য খুলে যেতে শুরু করল। আর এরপরই এলো সেই মুহূর্তটা, ১৭৯৯ সাল। একটা প্রায় রক্তপাতহীন অভ্যুত্থান, যাকে বলে কু। সেটার মাধ্যমে তিনি ফ্রান্সের দুর্বল ডাইরেক্টরি সরকারকে হটিয়ে দিলেন আর নিজে বসলেন ফার্স্ট কনসাল হিসেবে। ব্যাস, হয়ে গেলেন ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এখানেই বিপ্লবী সরকারের ইতি ঘটল, আর শুরু হলো এক নতুন যুগ, নেপোলিয়নের যুগ। তো ক্ষমতা তো হাতে এলো, কিন্তু নেপোলিয়ন শুধু দেশ শাসন করে সন্তুষ্ট থাকার পাত্র ছিলেন না। তিনি চাইলেন পুরো ফরাসি সমাজটাকেই গোড়া থেকে বদলে ফেলতে। তার অসংখ্য কাজের মধ্যে যদি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর স্থায়ী অবদানের কথা বলতে হয়, তবে সেটা হলো এই কোড নেপোলিয়ন। ভাবুন তো, বিপ্লবের আগে ফ্রান্সে হাজার হাজার আইন, একটা জগা খিচুড়ি অবস্থা। তিনি সেই সবকিছু বাতিল করে একটা সহজ, আধুনিক আর গোছানো আইন ব্যবস্থা তৈরি করলেন। আর এর প্রভাব এতটাই গভীর ছিল যে আজও দুনিয়ার বহু দেশের আইনে এর ছোঁয়া পাওয়া যায়। আর এই কোডের মূল ভাবনাগুলো ছিল এক কথায় বিপ্লবী। যেমন ধরুন, আইনের চোখে সবাই সমান, সবার ব্যক্তিগত সম্পত্তির অধিকার থাকবে, আর থাকবে ধর্মীয় স্বাধীনতা। মানে, ফরাসি বিপ্লবের যে বড় বড় আদর্শগুলো ছিল, সেগুলোকে তিনি একটা আইনি কাঠামোয় বেঁধে দিলেন। তো একদিকে তিনি ফ্রান্সকে নতুন করে গড়ছেন, অন্যদিকে তার সাম্রাজ্য বাড়ছে। চলুন এবার দেখি তার ক্ষমতার চূড়া, আর সেই সাথে তার করা কিছু মারাত্মক ভুল, যেগুলোই আসলে তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। শুধু এই ম্যাপটার দিকে একবার তাকান। ১৮১২ সাল, স্পেন থেকে পোল্যান্ড, প্রায় গোটা ইউরোপ মহাদেশটাই তখন নেপোলিয়নের হাতের মুঠোয়। এটাই ছিল তার ক্ষমতার শিখর। তখন আসলেই মনে হচ্ছিল এই লোকটাকে থামানোর মতো আর কেউ নেই। কিন্তু ক্ষমতার চূড়ায় বসেই মানুষ সবচেয়ে বড় ভুলগুলো করে। নেপোলিয়নও করলেন। তিনি মহাদেশীয় ব্যবস্থা বলে একটা জিনিস চালু করলেন। সোজা কথায়, ব্রিটেনকে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। কিন্তু হলোটা কি? এই প্ল্যানটা বুমেরাং হয়ে গেল। ব্রিটেনের বদলে গোটা ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হল, আর তার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে শুরু করল। আর একটা বড় ভুল, স্পেন আক্রমণ। তিনি ভেবেছিলেন সহজেই জিতে যাবেন, কিন্তু স্পেনের সাধারণ মানুষ গেরিলা যুদ্ধ শুরু করল। এই যুদ্ধটা ফরাসি সেনাবাহিনীর জন্য একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ালো, যা শেষই হচ্ছিল না। একে বলা হয় স্প্যানিশ আলসার, এমন একটা ক্ষত যার নেপোলিয়নের সাম্রাজ্যকে ভেতর থেকে একটু একটু করে খেয়ে ফেলছিল। কিন্তু যে ধাক্কাটা তার সাম্রাজ্যের কোমর ভেঙে দিয়েছিল, সেটা ছিল অন্য কিছু। সেই বিপর্যয়, যা নেপোলিয়নের অজেয় তকমাটা চিরদিনের জন্য মুছে দিয়েছিল। হ্যাঁ, তার রাশিয়া অভিযান। একটু সংখ্যাটা কল্পনা করুন, ৬ লাখের বেশি সৈন্য। নেপোলিয়ন তার বিশাল গ্র্যান্ড আর্মি নিয়ে ১৮১২ সালে রাশিয়া আক্রমণ করলেন। তখনকার সময়ে এটা ছিল ইউরোপের ইতিহাসের সবচেয়ে বড় সেনাবাহিনী। কিন্তু এই বিশাল অভিযানই পরিণত হল এক ভয়ঙ্কর বিপর্যয়।
রুশদের পোড়ামাটি নীতি আর তার সাথে রাশিয়ার সেই হাড় কাঁপানো শীত, এই দুয়ের ফাঁদে পড়ে নেপোলিয়নের সেই বিশাল বাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। মস্কো থেকে ফিরে আসার সেই পথটা ছিল যেন এক চলন্ত কবরখানা। ফলাফল 6 লাখ সৈন্যর মধ্যে বেঁচে ফিরতে পেরেছিল মাত্র 1020। ভাবা যায়, এই একটা মাত্র যুদ্ধ নেপোলিয়নের সেই অজেয় সামরিক শক্তিকে একেবারে ভেঙে চুরমার করে দিল। আর এখান থেকেই তার পতনের শেষ অধ্যায়টা শুরু হয়ে গেল। রাশিয়ার ওই বিপর্যয়ের পর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করে। ইউরোপের বাকি শক্তিগুলো এবার একজোট হয়ে গেল নেপোলিয়নের বিরুদ্ধে। তার পতনের শেষ পর্বটা অনেকটা এরকম। প্রথমে 1813 সালে লিপজিকের যুদ্ধে হারলেন, তাকে পাঠানো হলো এলবা দ্বীপে নির্বাসনে। কিন্তু নেপোলিয়ন তো দম্বার পাত্র নন, সেখান থেকে পালিয়ে এসে আবার ক্ষমতা দখল করলেন, যেটাকে বলা হয় 100 দিনের রাজত্ব। কিন্তু শেষ রক্ষা হলো না। 1815 সালের জুন মাসে ওয়াটারলুর যুদ্ধে হলো তার চূড়ান্ত পরাজয়। এরপর তাকে পাঠানো হলো বহু দূরে সেন্ট হেলেনা দ্বীপে। সেখানে 1821 সালে এই বর্ণময় জীবনের অবসান ঘটে। তো এই যে এত বড় একটা জীবন, এত উত্থান পতন, এরপর নেপোলিয়নকে ইতিহাস কিভাবে মনে রেখেছে? সত্যি বলতে তার উত্তরাধিকার বিষয়টা খুবই জটিল আর প্রচণ্ড বিতর্কিত। তার চরিত্রটাকে বুঝতে হলে দুটো দিকই দেখতে হবে। একদিকে তিনি একজন বিপ্লবী সংস্কারক, যিনি কোড নেপোলিয়নের মতো জিনিস তৈরি করেছেন, মেধার কদর করেছেন। আবার অন্যদিকে তিনি একজন ক্ষমতালোভী স্বৈরশাসক, যার সাম্রাজ্য গড়ার নেশায় লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে। গোটা ইউরোপ প্রায় 2 দশক ধরে যুদ্ধের আগুনে পুড়েছে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? নেপোলিয়ন আসলে কে? বিপ্লবের নায়ক নাকি খলনায়ক? একজন আধুনিক রাষ্ট্রনায়ক নাকি এক নিষ্ঠুর স্বৈরাচারী? সত্যি বলতে হয়তো তিনি এই সব কিছুই ছিলেন একসাথে। আর ঠিক কারণেই এত বছর পরেও নেপোলিয়ন বোনাপার্ট ইতিহাসের পাতায় এক অন্তহীন বিস্ময় আর বিতর্কের নাম হয়েই রয়েই গেছেন।